নিবেদিতা হ্যাপি প্যারেন্টস ডে তে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের এখানে এই মঞ্চে আমাদের সঙ্গে হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করতে আসছেন বেলগেছিয়া দত্তবাগান থেকে পিনাকি শঙ্কর হালদার সঙ্গে বাবাকে নিয়ে। আমার সামনে যে বসে আছি আমি পরিচয় করিয়ে দিচ্ছি, সিদ্ধার্থ শঙ্কর হালদার এবং আমার ভাইপো পিনাকি শঙ্কর হালদার। আজকে আমি ভয়ে আছি, তার কারণ হচ্ছে অন্য লোকের ঘরের কথা জানতে খুব মজা লাগে, আনন্দ লাগে, তা নিয়ে উৎসব করতে উদযাপন করতে দ্বিধা লাগে না, বরং কোথাও একটা জানা হয় নতুন করে। কিন্তু যে ঘরের খবর আমি জানি, যে ঘরের মানুষদের আমি সব রকম চেহারায় দেখেছি, তাদের কাছ থেকে এই মঞ্চে দাঁড়িয়ে এই উদযাপনের খেলায় কি বোমা ফাটবে আর কি গোলাপ ছুটে আসবে আমি এখনো জানি না, কিন্তু আমি প্রতীক্ষায় রইলাম। আমি আজকে ওদের কথা শুনতে চাই বেশি করে, আমি কথা কম বলতে চাই। বেশ পিনাকি, আমি এসেছি আজকে আমার বাবার সাথে, সিদ্ধার্থ হালদার। আর মা আসতে পারেনি কারণ ওই বাবা মা আমায় মানুষ করতে গিয়ে একটা জিনিস হয়েছে যে কিছুদিন মানুষ করার পর বুঝেছে আমি কুকুর হয়ে গেছি। সেই দুঃখটা ভোলার জন্য একটা কুকুর এনেছে তাকে মানুষ করার জন্য, তাকে দেখভালের জন্য মা আসতে পারেনি আজকে। আমার অসুবিধা নেই কারণ আমার সাথে মা নেই, তো কি হয়েছে, আমার ছেক্কা আছে দেবশঙ্কর হালদার। আমি তুমি আর বলছি না, আমি তুই বলছি। মা কুকুরের জন্য আসতে পারেনি, বেচারি কুকুর, তাকেও আমি চিনি, তার থেকে আমি শতহস্তে দূরে থাকি, কিন্তু তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসি, সমীও করে। কিন্তু বাবার ব্যাপারটা কি? বাবার ব্যাপারটা হলো যে আমার বাবা বহুত শৌখিন। আমি ছোট থেকে দেখেছি বাড়িতে কোনো কিছু ঝামেলা হলে একটা জিনিস নিয়ে ঝামেলা হতো, সেটা হচ্ছে কেনাকাটা। এই ঝামেলাটা রোজ চলতে থাকতো। বাবা মাঝে একটা উপায় বার করেছিল যে বাবা ঢুকে দেখতো মা ঘরে আছে কিনা, যেই দেখতো মা ঘরে নেই টুক করে চলে গিয়ে আলমারিতে নতুন জামা কেনাটা ঢুকিয়ে দিত। নতুন জামাটা মা যখন দেখতে বলতো এটা তো আগেই কেনা আছে, এটা তো আমি কিনিনি। সেটা মাও তো মানে কতদিন আর একটা জিনিস না বুঝে থাকে। একদিন ঠিক মা বুঝে গেল যে বাবা এরম লুকিয়ে রাখে জামাটা, দিন তুল কালাম এরম হলো। তো সেদিন বাবা বলেছিল যে আরে তোমার এত চিন্তা করার কি আছে, ছেলে আর বউ তো একটা আছে, বাকি জিনিসগুলো অনেকগুলো হোক না, তাতে তো কোনো ক্ষতি নেই। আচ্ছা বেশ, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু বাবার আনা জামা আলমারি থেকে বার করে পরে আনন্দ হয়েছে কখনো? হ্যাঁ, পরে আনন্দ হয়েছে বলতে একটা জামা বা কোনো জিনিস বাবার, সেটা নিয়ে তুমি যদি কোনো খুদ বার করতে পারো, মানে তুমি জামাটা নিয়ে একটুখানি দাগ লাগিয়ে দিলে ইচ্ছে করে, বা জামাটা নিয়ে এখানটা একটু ছিঁড়ে দিলে, তো সেই জামাটা বাবা আর পরবে না। তো সেটা নাচেও আমার হয়ে গেল। তো আমি করেছিস? হ্যাঁ করেছি, বলি যে এরকম ছিঁড়ে গেছে বা কিছু হয়েছে, কিন্তু জামাটা আমার ভালো লেগেছে যখন আমার চাই সেটা। তো এই উপায়টা আমি দেখেছি খুব সেফ উপায়। মানে ও বজ্জাতি করে তোর কাছ থেকে জামা দখল করে নিয়েছে, ওটাকে দিতে পেরে তোর ভালো লেগেছে নাকি মনে হয়েছে এটা দুষ্টুমি করলো? না, অ্যাকচুয়ালি তা নয়, আমার তো পরলে খুবই ভালো লাগবে যেহেতু নিজের সন্তান। কিন্তু আমি যেভাবে পরিচ্ছন্নভাবে জামা কাপড়গুলো পরি, ও পরে যাওয়ার পর ঘুরে এসে দেখি কোথাও একটা ছিঁড়ে ফেলেছে, কোথাও একটা ফাটিয়ে ফেলেছে, বা কোনো একটি দামি সানগ্লাস নিয়ে গিয়ে কারুর বাড়ির দান করে এসছে। সেই হিসেবে ও পরতে আপত্তি নেই, কিন্তু হারিয়ে ফেলতে বা কাউকে দিয়ে দিলে সেটা আমার খুব কষ্ট লাগে। তো জিনিসটা ব্যবহার করলে কোনো ব্যবহার করলে আমার আপত্তি নেই। কিন্তু এই যে গলায় একটা কি ঝুলছে, হ্যাঁ এটা আমি কিন্তু আজকেই প্রথম দেখছি, আমি জানি না এটা এই একটা ব্যাপারটা কি, এটা চশমার মতো লাগছে কিন্তু আবার হেডফোনের মতো লাগছে। না না চশমা চশমা চোখে থাকে, ওটা গলায় ঝুলছে। এটা ওই শখেই কিনেছিলাম। হ্যাঁ এটা ওই সব রকম হয়, গলায় ঝোলে, এটা এই ম্যাগনেটিক আছে, একে চোখে লাগিয়ে দিল। বাবা এটা হয়ে গেল চশমা। আমারটা এরকম করা যাবে না, এটা ভেঙে যাবে। একটা চশমা সেটা ভাঙা, সেটাকে জুড়ে নিলে বেশ চোখে দিলে দেখতে অন্যরকম লাগে। এইটা অন্য অনেকের নেই, আমার আছে। এইটা ভাবলে কি আনন্দ হয় নাকি না মনে হয় এটা আমার একটা শৌখিনতার প্রকাশ? না, ব্যাপার হচ্ছে সবাই একটুখানি সরে গিয়ে সবকিছু ভাবতে চেষ্টা করে। আমিও চাই আমার কাছে যে জিনিসটা আছে খুব কম লোকের কাছে সেই জিনিসটা থাকুক। এই যেভাবে তুই জিজ্ঞেস করলি সেভাবে সবাই জিজ্ঞেস করে, তখন বেশ ভালোই লাগে, আনন্দ লাগে, খুব খারাপ লাগে না। হাতে একটা মাকড়সার জাল দেখতে পাচ্ছি। না এখানেও একটা আছে। এটা কি? এটা একটা হিব্রু ভাষায় লেখা আছে,
এটা একটা পিনাকির নাম আছে, একটা আমার স্ত্রী অঞ্জনা তার নাম আছে। ওরে বাহ! তবে আমার একটা কথা আছে, তুমি একটু আগে বললে না এই চশমাটা যে আমার হলে ভালো হতো, কিন্তু বাবার কাছে চশমাটা আছে, বাবা ওই কারণে দান। তোমার কাছে এমন কিছু আছে তুমি এমনিই দান। আমি কথা স্বীকার করছি আজকে সর্বসমক্ষে যে কথাও ঠিক, ওর এই শৌখিনতার কারণে আমার অনেক উপকার হয়েছে। আমি যখন এই অভিনয় শুরু করেছি তখন অনেক জায়গায় অভিনয় করেছি, এবং প্রথম অভিনয়ের সময় হয়তো আমার একটা ফর্মাল জামা কাপড় দরকার, যে জামা কাপড়টা আমি ব্যবহার করি না সেটা আমার নাটকে দরকার। তো আমি অনেক সময় ওই যে বললো আলমারিতে সাজিয়ে রাখা জামা কাপড়, তার মাঝখান থেকে বৌদির কাছেও চেয়েছি, পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, এবং ওই আলমারি হাট করে খুলে দিয়েছে, আমি তার থেকে একটা নিয়েছি, পড়েছি, এবং সেদিন গিয়ে অসম্ভব ভালো অভিনয় হয়েছে। তারপরে কিন্তু আমি ওটা না বলে নিয়ে নিয়েছি, এবং একটা বিখ্যাত নাটক উইঙ্কেল টুইঙ্কেলের যে নাটক, সেই নাটকের ফার্স্ট সিনে যে জামাটা পরে ঢুকি, সেই জামাটা কিন্তু ওর জামা। এটা কোনোদিন ওকে বলিনি, আজকে এই অনুষ্ঠানে বললাম। আমরা এখানে একটা বাবা মায়ের জন্য ইচ্ছে পূরণ আর একটা খেলার আয়োজন করেছি। এই খেলায় বাবার থেকে দুবার সাহায্য পাওয়া যেতে পারে, বাকিটা নিজেই উত্তর দিতে হবে। এখন জানতে চাইবো যে 1, 2, 3, 4 করে ইচ্ছেগুলো কি? আমরা সবাই ছোট থেকে তো অনেক বায়না করতে পারি, কারণ আমাদের বাবা মা রয়েছে, তো আমরা যেটা চাই সেটা সবসময় পেয়ে যাই, সেই ভালোবাসা থেকে অনেকেই বঞ্চিত হয়। তো তেমনই কিছু কামাখ্যা বালক আশ্রমের কিছু আমার ভাই বোনেদের, তো তারা তাদের বাবা মার ভালোবাসা পায়নি, তো আমরা তাদের একটু ভালোবাসা দিতে চাই পাশে থেকে। এটা প্রথম ইচ্ছে আমার। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার অভিনয়ের শুরুটা হয়েছে আমাদের থিয়েটার থেকে, কারণ ওটা আমার মনে হয় কোথাও না কোথাও মন্দির। ওরা আমি একটা বঙ্গ নাট্য সংহতির পাশে আমি দাঁড়াতে চাই না, তার সঙ্গে যুক্ত থাকতে চাই, আমার দ্বিতীয় সাহায্য। বেশ। আর বঙ্গনাট্য সংহতির তহবিলে একদম ব্যবস্থা করা যায়। একদম। তৃতীয় ইচ্ছে হচ্ছে বিশ্বনাথ দাস, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, ওনার মেডিকেলের কিছু আমরা যদি সাহায্য করতে পারি খুব ভালো লাগবে। আর সুন্দর ইচ্ছে। চতুর্থ ইচ্ছে হচ্ছে আমার দাদু যাত্রা করতেন, সেই সূত্র নিয়ে আমি একজন যাত্রা শিল্পী অঞ্জনা ব্যানার্জিকে আশীর্বাদ পেতে চাই। নিশ্চয়ই, আশীর্বাদই তো আমরা পেতে চাই। আমরা সকলেই যাকে যা সাহায্য করি সবসময় মনে করি ধন্য করি না, নিজে ধন্য হই, তার কাছ থেকে আশীর্বাদ পাই, এবং সেই সূত্র ধরে এই 4টে ইচ্ছে খুব সুন্দর ইচ্ছে। আমি তার আগে একটা কথা বলতে চাই, আমি তোমার থেকে ক্ষমা চাইতে চাই, কারণ আমি বারবার আটকাচ্ছি, আমার খুব টেনশন হচ্ছে। আমি জানি না, আমি হয়তো এই 5-6 বছর বাদে তোমার সামনে বসে আছি, আমি জানি না তোমার চোখের দিকে কীভাবে তাকাতে পারছি। আমাকে অনেকেই বলে তুই অভিনয়ের জগতে আছিস, তো কাকার সাথে কি কথা হয়, কি বলিস, কি নিয়ে আলোচনা হয়, আমি তাদেরকে কিছু বলে উঠতে পারি না, যে আমাদের কথা হয় না। বেশ, কিন্তু হয়তো এই অনুষ্ঠান বা এই মঞ্চটা অপেক্ষায় ছিল আমরা বেশ কিছুক্ষণ পাশাপাশি বসে সামনাসামনি বসে কিছু কথা বলতে পারি, আমাদের ইচ্ছে পূরণের কথা বলতে পারি। কোথাও ফাঁকটুকু রয়ে গেছে, সেই ফাঁকটুকুকে যেন আবার ভরাট করে দিতে পারে। না, আমি ওদেরকে একটা উত্তর দিতে পারিনি এতদিন, আমি জানতাম কি উত্তরটা দিতে পারিনি, আজকে সবাইকে বলতে চাই সেটা যে আমার কাছে একটা জিনিস মনে হয় আমি কিছু জানি না, আমি আসলে একটা জিনিস জানি যে ভগবানের সাথে মেলামেশা করা যায় না, পুজো করা যায়। ভগবানের আসনে বসিয়ে দিল, ভগবান কাউকে করতে নেই। আমরা প্রশ্নের মধ্যে ঢুকবো, মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে দেখতে হবে, তারপরে উত্তর দিতে হবে। তার আগে আমি ওই সবাইয়ের ওদের আশীর্বাদ নিতে চাই, ওরা যেন সবাই আমাকে সাপোর্ট করে। ওরা সবাই ওখানে যারা আছে সবাই আশীর্বাদ করছো তো? সবাই হাত তুলে আশীর্বাদ করছে, বাহ বেশ। আমরা আছি ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা আসবে সেটা মন দিয়ে দেখ। Shankar, the new station master here. Glad to meet you, Shankar. दुनिया में हम आए हैं तो जीना ही पड़ेगा, जीवन है अगर जहर तो पीना ही पड़ेगा। এই যে আমরা দৃশ্যগুলো পরপর দেখলাম, কার কথা বোঝানো হচ্ছে? তিনটেতে আমি কাঠ দেখতে পাচ্ছি। কাঠ তো আছি, একটা মানুষকে বোঝানো হচ্ছে, সেই মানুষটা একটু কাট বটে, কিন্তু
প্রথমটা তো চাঁদের পাহাড় থেকে। শুধু চাঁদের পাহাড় সিনেমার নামটার মধ্যে ডুবে থাকলে হবে না, সবটাই খতিয়ে দেখতে হবে। কার কথা বোঝানো হচ্ছে? এর মধ্যে একটা মজা আছে, তোরটা কিন্তু সেখান থেকে বের করতে হবে। দরজাকে দ্বার বলা হয়। দ্বার, বেশ। মাঝে লাঙল। হ্যাঁ, লাঙলকে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, কি গাধা আমি একটা। দেবকে পেয়েছি, শঙ্করকে পেয়েছি, উনি হাল টানছেন, হাল পেয়ে গেলাম, দ্বার পেয়ে গেলাম। দেব শঙ্কর হালদার। তাহলে উত্তরটা কি নেব? উত্তরটা হচ্ছে আমার কাকা দেব শঙ্কর হালদার। কাকা বলে দেবশঙ্কর আর সামনে বসে আছে বললে কিন্তু নাও মিলতে পারে, আরেকবার ভেবে নেওয়া যেতে পারে। আমরা আছি ফার্স্ট লেভেলে। এই প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে আরো দুটো প্রশ্ন থাকছে। তোমার নাম যখন ভুল হবে না, দেব শঙ্কর হালদার। দেবশঙ্কর হালদার, আচ্ছা বেশ, এই উত্তরটা নেবো। হ্যাঁ, ফাইনাল একদম। উত্তরটা নিলাম, দেব শঙ্কর হালদার। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। Shankar, the new station master here. है अगर जहर तो पीना ही पड़ेगा। দেবশঙ্কর হালদার একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। আমি সাবাসী দিচ্ছি উত্তরটা দেওয়ার জন্য, কিন্তু সাবাসী দিচ্ছি তাকে বেশি যিনি এই প্রশ্নটা তৈরি করেন। হ্যাঁ একদম। যদি আমার নাম গোলাপ সুন্দরী হতো কত সুবিধা হতো। এই যে মাঝখানে শঙ্কর, একে কি ত্যাগ করেছিস না আছে সঙ্গে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মনের ভেতরে নাকি না বাইরে নামে বাইরে আছে? বাইরে আছে, কিন্তু তার জন্য আমার মনে হয় যে দেখার পরে সবাই ভাবে আমার চুলটা পেতে আজরানো হবে তেল দিয়ে, চোখে বড় বড় চশমা হবে, নামটার মধ্যে এত ভারী কে আছে, যেই চুল স্পাইক দেখে তো ভাবে যে কোথাকার শঙ্কর। তবে তোর বাবার সম্পর্কে আমি বলতে পারি, তোর বাবার কিন্তু চুলের ওপর নানান রকম এক্সপেরিমেন্ট আছে, জানিস তো? ওই একটা শুনেছিলাম, ওই কি শুনেছিলি? প্রথম মাইনে পাওয়ার পরে ঠাম্মা বললো যে বাবার যা চুল ছিল হঠাৎ কার্তিক ঠাকুরের মতো কোচকানো হয়ে গেল। এবং আমি জানতাম, আমরা তো পাশাপাশি শুতাম, একদিন দেখেছি যে সারা রাত ও এরম ভাবে শুয়ে আছে যাতে চুলটা নষ্ট না হয়ে যায়, কোকড়ানো চুল কার্তিকের মতো যাতে ঠিক থাকে। শোয়া নিয়ে যখন একটা কথা হলো, কথাতে একটা কথা বলতে চাই। একদিন রাত্রিবেলা আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, এ ওষুধ দিচ্ছে, সে ওষুধ দিচ্ছে, পাশে ও দেবু ঘুমোচ্ছে। ঘুমোতে ঘুমোতে হঠাৎ ওর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে জিজ্ঞেস করছে কি হলো। আমি বললাম প্রচন্ড পেটে যন্ত্রণা করছে। তখন ও হঠাৎ বললো ও ওষুধ ফষুধ খেতে হবে না, তুই রাম রাম বল, ব্যথা কমে যাবে, বলে আবার শুয়ে ঘুমিয়ে পড়লো। তবে এই শোয়া নিয়ে একটা কথা মনে পড়লো আমার, না মানে তোমার থেকে একটা ধার বাকি আছে। সেটা হচ্ছে যে যখন তুমি শো করে এলে বা রিহার্সাল করে এলে পা ব্যথা থাকতো, আমাকে যদি লোভ দেখালে টেপাতে 5-10 টাকা পেতাম, মানে 5 বার বললে তারপরে 5 দিন পর একদিন পেতাম, আর মাঝখানে 4 দিনটা বাদ চলে যেত। মোটামুটি কত টাকা হয়েছে? তাহলে আমার অডিট করতে হবে। না, কত টাকা হতে পারে? ওই 15-20 টাকা? না না না, একটু বেশি, 457 এইরকম হিসেব করা আছে। আজকে আরো 2 ঘন্টা কেটে গেলে 460 হয়ে যাবে। ও সুদে বেড়েছে? হ্যাঁ, 460 নোট করা হোক। বেশ, আমরা আছি ফার্স্ট লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি মন দিয়ে দেখ। यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे जहां में होगा क्या मेरा ही जलवा, मेरा ही जलवा। কোন গানের শুটিং হচ্ছে? মেহুনা সিনেমার গান। সিনেমা নয়, গানটাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, মানে না পারলে আমার নিজের খুব খারাপ লাগে, কারণ আমি ছোটবেলায় এনাকে বাবার থেকেও বেশি ভালোবাসতাম। এটা কোন গানের শুটিং হচ্ছে? আমার যেমন হচ্ছে ফার্স্ট লাইনটাই, চোরি 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 কাহি 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 কাহি। হ্যাঁ, চোরি চোরি শব্দটা চরি চরি তো। ও
गोरी 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 कहीं 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 चोरी चोरी चुप चुप के तुम मिला करो यूं ही बातें बातें किया करो। তাহলে কি শব্দটা? गोरी 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 गोरी। নেব উত্তরটা? একদম। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। गोरी 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 कभी कभी कहीं कहीं चोरी चोरी चुप चुप के तुम मिला। তার মানে যে উত্তরটা পেয়েছি সেটা একেবারে ঠিক হয়েছে। ধন্যবাদ, অভিনন্দন। তার মানে প্রথম পর্বের দুটো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, অতএব আমরা বলতে পারি যে আমরা উদযাপন করব, আমরা উল্লাস করব, আমরা স্বপ্ন পূরণ করব। সামনে আয়। হাসি হাসি মুখ, হাসি হাসি মুখ, হাস কিলকিল করে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই দেবশঙ্কর বাবুকে অজস্র ধন্যবাদ জানাবো, জি বাংলাকে অজস্র ধন্যবাদ। সত্যি এই হ্যাপি পেরেন্টস ডেতে আমাদের আমন্ত্রণ জানিয়ে আমরা সত্যি আপ্লুত। ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থেকো। প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে, দ্বিতীয় ইচ্ছেটা আরেকবার মনে করে নেবার। ইচ্ছে বলার আগে একটাই কথা বলবো আমি, যে ওদের যখন দেখলাম যে ওদের বাবা মা নেই, আমি যখন ছোটবেলায় বাবা যখন বাইরে যেত তখন আমার কেমন জানি না কষ্ট হতো। আর তারপরে যখন বাবা ট্রেনে উঠে মাকে জানা তুমি ট্রেনে উঠে গেছি, পরে আমি প্রত্যেকদিন জিজ্ঞেস করতাম যে কবে বাবা আসবে। আর বৃষ্টি আর মেঘ হলে তো আরও খুব আমার ভেতরটা কেমন হতো যে বাবা ঠিক আছে কি। তো আমি তো তখন জানতাম আমার বাবা ঠিকঠাক চলে আসবে একদিন। ওরা তো জানে যে ওদের বাবা মা কোনোদিন আসবে না, তো যাই না কেন ওদের দেখে তখন হুট করে আমার তাই হয়। এবং যতক্ষণ আমাদের এগুলো মনে পড়ে ততদিনই বাঁচোয়া। যখন আমরা আমাদের দুঃখগুলোকে অন্যের মুখে দেখতে পাই তখনই আমরা অন্যের দুঃখের পাশে দাঁড়াবার অঙ্গীকার করতে পারি। ওদের অনেকেরই। আমি একটা বাবার যখন ও কথা বললো, তাহলে আমার বাবার কথা একটা বলি। আজ তুই দেবশঙ্কর হয়েছিস, সে তো বাবা প্রথমটায় অনেকটা দেখে গেছে, কিন্তু বাবা একটা অনেকদিন আগে চিঠি লিখে গেছিল, সেটা কি তুই জানিস? আমি শুনছিলাম কানাঘুষোতে, কিন্তু দেখিনি কখনো। হ্যাঁ, একটা ডায়েরির পাতায় একটা বাবা চিঠি লিখে গেছিল, আমি একটুখানি পড়ছি। হ্যাঁ, শতায়ু ভব দেবশঙ্কর, 24/1/1403। দেব চরিত্র ও মনুষ্য চরিত্রের সংমিশ্রণ যার মধ্যে, সেই হলো দেবশঙ্কর। তোমার মধ্যে দেখেছি এই দুটির সংমিশ্রণ, সার্থক তোমার নামকরণ। দেবাদিদেব একদিকে যেমন শান্ত, ধীর, স্থির, উদার, ক্ষমাশীল, অন্যদিকে তেমন রুদ্র, ভয়ঙ্কর, ভয়াল, প্রলয়ঙ্কর। তোমার মধ্যে এই দুই বিপরীত গুণের সংমিশ্রণ, এই সংমিশ্রণই আগামী দিনে তোমাকে নিয়ে যাবে সফলতার শেষ সীমাঙ্কে। এই সামান্য কটা দিনেই তোমার কাজের মধ্যে দিয়ে তুমি সেই প্রমাণ রাখতে শুরু করেছো। তুমি জয়ী হও, তোমার নাট্য প্রতিভা দেশ, জাতি, সমাজকে সমৃদ্ধ করবে। ইতি বাবা। এটা বাবা কবে লিখে গেছিল? 97 সালে, আর আজকে সেটা প্রমাণ হয়ে গেল। তাই বাবা কত বড় দূরদর্শী। আচ্ছা, একবার দেখি নিজে। আমাকে এই চিঠিটা দেননি। এই হাতের লেখাটা আমার চেনা, অনেকবার দেখেছি। ফর্দ লিখছে বাবা, গল্প লিখছে, যাত্রা জগতের ওপর লেখা তৈরি করছেন। আজকে যে ছেলেমেয়েরা সারাক্ষণ বাবাকে পাশে পায়, যেমন পিনাকি চাইলেই ওর বাবাকে পায়, আমি বা পিনাকির বাবা কিন্তু চাইলেই বাবাকে সবসময় পাশে পেতাম না। আমি জানতাম বাবা বাইরে অভিনয় করতে গেছেন। আমার ছেলে আজকে অনেক সময় আমাকে পায় না। এই যে এখন অনুষ্ঠান করছি, এই সময় আমি কিন্তু ওর পাশে নেই, কিন্তু আমরা এই হাতের লেখাটা ছিল, কিন্তু এটা উনি আমাকে দিতে পারতেন। এই সময় তো আমি ওনার পাশেই ছিলাম। হয়তো কোথাও মনে হয়েছিল যে আরো কয়েকটা দিন যাক, এটা আড়ালে থাক, তারপরে ওর ভেতরের এই প্রকাশটা যখন অনেক লোকে জানবে তখন হয়তো ওকে
এই চিঠিটা দেব, কিন্তু তার আগে এটা 97 সালে লেখা, বাবা মারা গেছেন 99 সালে। তো অদ্ভুত একটা ঘটনা যে আজকে এই চিঠিটাও এখানে সঙ্গে করে এনেছে, কিন্তু এটার ভেতরে এই যে এত গুছিয়ে এত সুন্দর করে একটা আশীর্বাদ করে গেছেন আজকে হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চে, এটা পেয়ে আমার নিজের একটা ইচ্ছে পূরণ হলো, আমার নিজের একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে হলো, প্রতি অভিনয়ের প্রথম দিনটা বাবাকে যেতে বলতাম, কিন্তু 99 সাল থেকে সেটা বন্ধ হয়ে গেছে। তখন আমাদের এই পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে, আমাদের এই সাজঘর ছেড়ে, ওনার পোশাক আশাক রেখে, ওনার রং মুছে নিয়ে উনি চলে গেছেন অন্য কোনো নাটকের খোঁজে, অন্য কোনো যাত্রা করেছেন। তাই তাকে আমি এখন প্রতিদিন যে নতুন নতুন নাটক করি তাতে পাই না। এবং আমার একটা দুঃখের কথা, সেটাও এইরকমই। 98 সালে আমি আমেরিকা গিয়েছিলাম প্রথম, আমার প্রথম বিদেশ সফর। তা আমি অনেক মানুষের জন্য অনেক কিছু কিনে এনেছি, এবং আমার মনে আছে আমি বাবার জন্য, বাবা খুব গন্ধ মাখতে ভালোবাসতেন, বাবার জন্য একটা এসেন্স নিয়েছিলাম যেটার দাম $8 থেকে $9 ছিল। আমার কাছে ওটা মারাত্মক। আমি ওটা এনে বাবাকে দিয়েছিলাম, বলেছিলাম তুমি তো মাখতে ভালোবাসো, মেখো। তা বাবা ওটা রেখে দিয়েছিল, একদিনও ব্যবহার করেননি। এটা আমি ভাবতে পারিনি। যেদিন উনি মারা গেলেন, সেদিন আমি দোতলায়, আমাদের পুরনো বাড়ি, আমার মনে আছে, নিচে বাবার আমাদেরকে ছেড়ে যাওয়ার শরীর, সেখানে আমার দাদা বলল যে এটা পাওয়া গেল ওখান থেকে, এটা তুই দিয়েছিলি বোধহয় না? আমি বললাম হ্যাঁ আমি দিয়েছিলাম। বাবা মাখেনি? বললো না, এ তো যেমনকার তেমন আছে। আমি মনে মনে ভাবলাম তাহলে ওটা বোধহয় কোনো বিশেষ দিনে মাখবেন বলে ঠিক করে রেখেছিলেন, কিন্তু ঈশ্বর ওনাকে আমাদের কাছ থেকে আলাদা করে দিলেন। তো আমি মনে আছে দোতলা থেকে বললাম তাহলে মাখিয়ে দে, আজকে ভরপুর মাখিয়ে দে ওটা। তখন আমি বেশ বড় হয়েছি, কিন্তু আমার মনে হচ্ছিল আজকে সমস্ত গন্ধ যা কিছু আমার 7 সমুদ্র 13 নদীর থেকে অর্জন করে আনা, আমার নিজের হকের পয়সায়, আমার নিজের আনন্দের পয়সায়, সেটা বাবা গোপন করে রেখেছিলেন কোনো একদিন মাখবেন বলে, সেটা মাখা হয়নি। তাই যখন ওই আতর মাখিয়ে দেওয়া হচ্ছে ওনাকে, ওনার গায়ে ঢেলে দেওয়া হচ্ছে, আমাদের সারা পাড়া মম করছিল, আমাদের বাড়ি মম করছিল, কিন্তু আমি শুধু বুঝতে পারছিলাম না উনি কি ওই গন্ধটা পাচ্ছেন। সযত্নে রাখা গন্ধটা আজকে ব্যবহৃত হচ্ছে কোথাও। আমাদের পুরনো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভাবছিলাম, মানুষ ভাবে ভাবে উদযাপন করবে একভাবে, উদযাপিত হয় আর একভাবে, কিন্তু তবু এটা ভেবে আনন্দ হয়েছিল যে ওনার সবচাইতে অন্যরকম একটা দিনে উনি গন্ধটা মেখেছিলেন, এবং আমার ধারণা সেই মুহূর্তে উনি হয়তো বুঝতেও পারছিলেন যে এইটাই হয়তো আমার গন্ধ মেখে উদযাপন করবার শ্রেষ্ঠ দিন। যেদিন বাবাকে দাহ করা হলো সেই রাত্রে তুই অভিনয় করে বাবাকে, হ্যাঁ আমার মনে আছে সেদিনই অভিনয় ছিল আমার রুদ্রবাবু, আমি নান্দিকারের একটা নাটক ছিল, সেটা জিজ্ঞেস করেছিলেন উনি যে তুমি কি করতে পারবে অভিনয় আজকে? আমি বলেছিলাম আমার বাবাকে দেখেছি, তার বাবাকে আসাম থেকে ফিরে এসে দাহ করে ক্রিয়াকর্ম করে আবার আসামে চলে গেছেন অভিনয় আছে বলে। আমার মনে আছে আমি বলেছিলাম যে এখন তো আমার বাবার জন্য কিছু করার নেই, শুধু একটা অভিনয় করবার আকাঙ্ক্ষা আমার মধ্যে আছে। সেই জন্য আজকে মঞ্চ প্রস্তুত আছে, দর্শকরা আছে, আর অলক্ষ্যে কোথাও বাবা আছে। তাই আমি বলেছিলাম যে হ্যাঁ আমি অভিনয় করবো, এবং আমি খুব মন দিয়ে অভিনয় করেছিলাম, যেমন করি তেমনই করতে পেরেছিলাম, এবং বিশ্বাস রাখি সেদিন বাবার আশীর্বাদ আমার সঙ্গে অন্যদিন যতটা থাকে তার চেয়েও বেশি করেছিল।
আপনারা যারা দেখলেন তারা যেন মনে করবেন না আমি হ্যাংলার মতো নিজের কথা বলে কোথাও একটা মহৎ হচ্ছি, তা নয়। কোথাও একটা আনন্দ হলো যে আপনাদের সকলের সঙ্গে আমার নিজের ঘরের কথাটা শেয়ার করে নিতে পারলাম। আপনারা আমার বন্ধু, আপনারা আমার বাবা মা, আপনাদের প্রণাম। ছেক্কা, তার আগে একটা হচ্ছে আরেকজন যে তোমায় কিছু বলতে চায়, দেখে নেবে কিছুক্ষণ? দেখি। আমার 4 ছেলে 1 মেয়ে। দেবু সেজু, দেবুটা খুবই ভালো ছেলে। ওর মাথায় একটা প্রবলেম হয়েছিল, তার জন্য চুলটা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। সেই থেকে আমি ওকে ন্যাড়া বলেই ডাকি। ও সেই ডাকি সারা দেয় এবং খুশি মনে দেয়। আমি ওর নাটক বেশি দেখতাম না, আমি শুনতাম না কি ও স্টেজে খুব কষ্ট একটা হয়, ওই যে উইঙ্কেল টুইঙ্কেলে লাফিয়ে পড়েছে, ওইসব আমি দেখতে চাই, যাই না। সামনে বাড়ির 2টো ছেলে আছে, ওরা আসে, এসে বলে মানুষ, এই বাড়ির মানুষটা যে 4 তলায় থাকে তার বড় বড় করে পোস্টার দিয়েছে। ওই সুব্রত পাল, উনি একটা বই লিখে বইটা আমার হাতে দিয়ে বললেন যে আপনি রত্নগর্ভা। আমার মা অসাধারণ সুন্দর দেখাচ্ছে। আমার মার ব্যাপারে বলি, যারা জানেন না ওরা জানে যে আমার মা জীবনে কখনো শাড়ি ছাড়া কিছু পরেননি। কিন্তু ঘটনাচক্রে কিছুদিন আগে ওনার একটা অ্যাটাক হয়, তারপরে ওনাকে অনেকদিন 3 বছর ধরে শুয়ে থাকতে হয়েছে। এখন অনেকটা সুস্থ হয়েছেন। মা এতটাই ঘর সামলেছেন, ঘরকে দেখভাল করেছেন, আমাদেরকে দেখভাল করেছেন। বাবা বাইরে থাকতেন বেশিরভাগ সময়, তাই মা করতেন কি ওই বাড়িতেই থাকতেন সারা। এই করতে করতে একদিন আমরা যখন সবাই একসঙ্গে বেড়াতে যাচ্ছি কোথাও মাসির বাড়িতে, আমার মনে আছে খানিকটা চলে যাওয়ার পর রাস্তা দিয়ে ওই মোড়ের মাথায় পৌঁছে যাওয়ার পর মা হঠাৎ কানে কানে বললেন যে নেড়া, একটা ভুল হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে? মা ভালো শাড়ি পরেছে, সব পরেছে, বললো যে একটা ভুল হয়ে গেছে। আমি বললাম কি ভুল হয়ে গেছে? বললো আমি না চটিটা পরতে ভুলে গেছি, এতটা চলে এসেছি খালি পায়ে হেঁটে। বাড়িতে তো চটি পরতেন না, ওর খেয়াল নেই যে উনি বাড়ির বাইরে বেরিয়েছেন, ওই খালি পায়ে বেরিয়ে পড়েছেন মোড়ের মাথায়। আমি কি করেছো তুমি? মারাত্মক কাণ্ড, এক্ষুনি চলো চলো তাড়াতাড়ি। তারপর ওনাকে দাঁড় করিয়ে চটি এনে দেওয়ার ব্যবস্থা হলো, উনি চটি পরলেন। মানে এরমই ছিলেন, খুব সাদাসিধে, খুব সহজ। ঘরকে নিয়ে থাকা, নিজের মানুষদের নিয়ে থাকা, এরকমই মানুষ। উনি আমাদের এখনো সঙ্গে আছেন। আমরা চেষ্টা করি ওনাকে যত্ন করবার, উনিও চেষ্টা করেন আমাদের যত্ন দেওয়ার। একেবারে ঘরের কথা হয়ে যাচ্ছে। তুই যে আমাকে দেখালি, আমার খুব আনন্দ হলো। মাকে অন্তত আমি এরকম ছবিতে কখনো দেখিনি। ঠাম্মা এমনি অভিনয়টা কেমন করে শুনবে? যখন নিচে গিয়ে হঠাৎ আমার ইচ্ছে হলো ঠাম্মাকে জড়িয়ে ধরাই, আমি জড়িয়ে চেপে ধরলাম, তখন বলছে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে, আর ছাড় আমার কষ্ট হচ্ছে। যেই ছেড়ে দিলাম তখন আস্তে করে চোখ মেরে বলছে কি কেমন দিলাম। আচ্ছা বেশ, আমরা আছি দ্বিতীয় পর্বে, সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেলের ইচ্ছেটা আরেকবার মনে করে নেবো। সেকেন্ড লেভেলের আমার ইচ্ছেটা হচ্ছে ওই বঙ্গ নাট্য সংঘ থেকে আমার যেটুকু দেওয়া সম্ভব সেইটুকু পাশে থেকে যাতে আমি কিছু করে দিতে পারি। বঙ্গনাট্য সংহতির তহবিলে কিছু যদি দেওয়া যায় তাহলে আমাদের খুব আনন্দ হবে। বেশ, আমরা আছি সেকেন্ড লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নে। আরে গান কই? গান কবিতা, কবিতা ছাড়া বৃক্ষরোপণ জমে নাকি? যত সব আঁতলেমি তোদের, পারিসও তোরা সত্যি। কবিতা লেখা কি যেসে কম? এই দীপ, তোর একটা কবিতা শোনাচ্ছিল না সেদিন? ওই যে বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকো টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে,
হয়তো ছিল বৃষ্টি আসার আগে। এই রঘুদা চা। এই যে একটা কবিতা বলা হচ্ছিল, এই কবিতাটি আসলে কার লেখা? বুকের মধ্যে বৃষ্টি পড়ে নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে। খুব নামকরা কবি। যদি এই প্রশ্নের উত্তর পারা যায় খুব ভালো, না পারলে আরো দুটো প্রশ্ন অপেক্ষায় আছে। আমার যতদূর মনে হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় না? না। ফাইনাল উত্তর? আমার শক্তি ক্ষয় হচ্ছে, শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় উত্তরটা নিলাম। এবার দেখে নি এই যে উত্তরটা পেলাম সেটা কি ঠিক হলো নাকি আবার বুকের মধ্যে নৌকা টলমল, অর্থাৎ আমরা একটু গোলমালে পড়ে গেলাম। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকো টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে। এই রঘুদা চা। এটা শক্তিদার। ও আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। শক্তি চট্টোপাধ্যায়? হ্যাঁ। উত্তরটা একেবারে ঠিক হলো, ধন্যবাদ, অভিনন্দন। আমরা আছি সেকেন্ড লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর দিতে পারলেই আমাদের দ্বিতীয় ইচ্ছে পূরণ। আমি নিজে নাটকের সঙ্গে যুক্ত, তাই আমি চাইবো, খুব প্রাণপণে চাইবো বঙ্গনাট্য সংহতির জন্য এই প্রশ্নের উত্তরটা তুই পেরে যাস। সেকেন্ড লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখ। তিনটে ভাগ আছে। ভূগোল, নিচে লেখা আছে জেলা। সেকেন্ড ভাগ হচ্ছে গান, তার নিচে লেখা আছে রসগোল্লা। আর থার্ড ভাগে লেখা আছে সিনেমা, তার নিচে লেখা আছে ৭১। একটা শব্দ মাঝখানে বসাতে হবে ওই জিজ্ঞাসার চিহ্ন জায়গায়, যাতে আমরা তিনটে ভাগকেই কোথাও মিলিয়ে দিতে পারি। আমার গান রসগোল্লা থেকে একটা গানই মনে আসছে, আমি কলকাতা রসগোল্লা। শব্দটা কি? কলকাতা। তাহলে ভূগোল জেলার সঙ্গে কলকাতা। কলকাতা। সিনেমা ৭১ কিভাবে মিলছে? ভূগোল জেলা কলকাতা, গান রসগোল্লা কলকাতা, সিনেমা ৭১। কলকাতা ৭১, সিনেমা, ভূগোল জেলা কলকাতা, গান রসগোল্লা কলকাতা। হ্যাঁ, তো কমন ওয়ার্ড কলকাতা। নেব উত্তরটা? হ্যাঁ নেব। বেশ, কলকাতা শব্দটা মাঝখানে বসালাম। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ৩০০ বছর বুকে নিয়ে পথ চলে মন মুখে হো কলকাতা, ও কলকাতা। বেশ, উত্তরটা একেবারে ঠিক হয়েছে, কলকাতা। ধন্যবাদ। অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা দুটো প্রশ্নের উত্তর জানতে পেরে গেছি, অতএব দ্বিতীয় ইচ্ছে পূরণ। আমরা সেটা উদযাপন করি, আমরা উল্লাস করি, আমরা আনন্দ করি। চলে আয় সামনে আয়। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। বঙ্গনাট্য সংহতির তরফ থেকে প্রকাশ ভট্টাচার্য এসছেন, আমাদের খুব প্রিয় মানুষ, নাটকের একজন অসম্ভব উদ্যোগী মানুষ, যিনি নাটকের সংগঠনের দিক দেখেন, পরিচালনা করেন। প্রকাশ দার হাতে আমরা এই বঙ্গনাট্য সংহতির তহবিলের জন্য এটা ওর তরফ থেকে ও তুলে দিল। তুমি কিছু যদি বলতে চাও জানাও। খুবই আনন্দ লাগছে। জি বাংলাকে ধন্যবাদ হ্যাপি প্যারেন্টস ডের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আমরা দুস্থ অসুস্থ নাট্যকর্মীদের সাহায্য করে থাকি নাট্য উৎসবের মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা প্রথম দুটো ইচ্ছে পূরণ করতে পেরেছি। আমরা আছি থার্ড লেভেলে। আমরা জানতে চাইবো তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছে হচ্ছে আমার বিশ্বনাথ দাস, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, ওনার
মেডিকেলের কিছু আমরা যদি সাহায্য করতে পারি খুব ভালো লাগবে। বেশ, আচ্ছা এই যে ছেলে এত রকম করছে, তোর কি আনন্দ হচ্ছে? হ্যাঁ, ইচ্ছে পূরণগুলো তো অসাধারণ। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম ও হয়তো নিজের জন্য কোনো সময় একটা টিভি চাইবে, এসি মেশিন চাইবে, কি মায়ের জন্য বালা জোড়া চাইবে। না, কিন্তু কি মনে হচ্ছে যে আমার ছেলে ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে? হ্যাঁ, বড় তো হয়েছে, ভাবতে শিখেছে। ছেলেমেয়েরা যখন ভালো কিছু করে তখন খুব আনন্দ হয়, খুবই আনন্দ। কিন্তু আমাদের বাবা যখন আমাদের মানুষ করতেন, মা যখন মানুষ করতেন, আমরা বোধহয় ঠিক এইভাবে মনে রাখতে পারতাম না যে ওরা আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কতগুলো মূল্যবোধ, কতগুলো ডিসিপ্লিন, কতগুলো মানুষের সঙ্গে কথা বলা, ভালোবাসা, এগুলো বোধহয় আমাদের মধ্যে ওরা ঢোকাতে পেরেছিল। হ্যাঁ, ঢোকাতে পেরেছিল, কারণ বাবাকে পাড়ারই একজন বয়স্ক ভদ্রলোক বলেছিল, অভয় টাকা জমা। বাবা তখন বলেছিলেন, আমার তো 4খানা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার আবার টাকা জমানোর দরকার। আমরা আছি থার্ড লেভেলে। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখে নে। শিকাগোতে তুফান তুলে দাদাগিরি, আজাদ হিন্দে দিল্লি চলো দাদাগিরি, ডাবল ডাবল নোবেল জেতা দাদাগিরি, রে বাঙালি বুক দিয়ে আমরা করি চলো দাদার উপর দাদাগিরি, দাদাগিরি, দাদাগিরি। কোন ব্যক্তিত্বের অবয়ব বোঝানো হচ্ছে? মানে আগের মাঝখানে যাদেরকে দেখানো হচ্ছে তাদেরকে না, শুধু এই ছবিটা। আগেগুলো তো বুঝতে পেরেছি, হ্যাঁ, কিন্তু এইটা কোন সেই ব্যক্তিত্ব, বিশাল ব্যক্তিত্ব? সত্যজিৎ রায়। তাই? হ্যাঁ। কি করে মনে হচ্ছে? অস্কার আর সত্যজিৎ রায়। উনি হাতে নিয়ে ওটার দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, সেই ছবিটা? একদম, অন্য কেউ নয়। না। বেশ, উত্তরটা নিলাম। উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। হলিউডে লাইফ টাইম অস্কার দাদাগিরি, দাদাগিরি। সত্যজিৎ রায় একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। হাত ব্যবহার করে, ছায়া ব্যবহার করে যে শৈলীটা আমরা দেখলাম সেটা দারুণ, একদম একদম অসাধারণ, অসাধারণ। থার্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন আমরা বলতে পেরেছি। বেশ, আমি একবার একটা হাতে ব্যবহার করতে চাই। কিরকম ভাবে? সেটা হচ্ছে যে আমি 6 না 8 বছর এই হাত দিয়ে তোমায় নমস্কার শুধু করেছি, কোনোদিন ছুঁইনি। আর একবার জড়াতে পারি? এই পর্ব জিতলে জড়াজড়ি হবে। ঠিক আছে। হ্যাঁ, আমরা আছি থার্ড লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে নে। আমি একটা খাবার বানাতে যাচ্ছি। প্রথমে নুন নিচ্ছি, তারপরে আদা নিচ্ছি, তারপরে লঙ্কা বাটা নিচ্ছি, তারপরে দেশি হাঁসের ডিমের কুসুম নিলাম, এটা মাখিয়ে নিলাম। মাখানোর পরে দেশি ভেটকি মাছটা মশলার সঙ্গে মাখাবো। ধোয়ানো হয়ে গেল। এবার এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে মাখিয়ে নিলাম। এবার এর ডিম ভাঙানো আছে, ডিমের মধ্যে এটাকে ডুবালাম, ডুবিয়ে গরম তেলের মধ্যে এটাকে ছাড়ছি। কোন খাবার তৈরি করা হলো? যদি খিদে পেয়ে থাকে, খাওয়ার উপায় নেই, শুধু বলতে হবে এটা কোন খাবার তৈরি হলো। খেতে ভালোবাসিস তো? ভগবান এরকমই করলেন, আমি মাছই খেতে ভালোবাসি।
মাছ ছাড়াও অন্য চিকেন দিয়ে ওরকম একটা জিনিস করে, সেটার উপর গেস করে আমার একটা মাথায় আসছে। এটা কি? ওই কবিদের নিয়ে কারবার মনে হচ্ছে আমার। মনে হচ্ছে আমার এটা ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি? ফিশ ফ্রাই নয়? ফিশ ফ্রাই নয়, ঝুরঝুরে ব্যাপারটা ফিশ ফ্রাইয়ে থাকে না। তো সেটা কি এটা? হ্যাঁ আমার মনে হচ্ছে ওইটাই। নেব উত্তরটা? হ্যাঁ বেশ, উত্তরটা নিলাম, ফিশ কবিরাজি। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ফিশ কবিরাজি একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ, অভিনন্দন। থার্ড লেভেল, থার্ড কোয়েশ্চেনের কাছে পৌঁছে গেছি। থার্ড লেভেল, থার্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখেন। আমাদের সূর্য মেরু, নারীর চোখ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে ইতিহাসে। আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবী বেশ, আমরাই এটা একটু চাপ হয়ে গেল নাকি? জয়সূচক গোলটি কে করেছিল? ঐতিহাসিক খেলা মোহনবাগান। পাড়ায় ঢুকতে পারবো না এটা না পারলে। লড়াই করো হার না মানা, দেখো ওই ওরে নিশান, খেলার আকাশ ছোঁয়ার সোপান, আমরাই মোহনবাগান। মোহনবাগানের হয়ে এই জয়সূচক গোলটা কে করেছিল? মোহনবাগান সাপোর্ট করিস? একদম একদম একদম। সাপোর্ট করলেই হবে না, ইতিহাস জানতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে যারা আমাদের আগে এই ক্লাবটাকে একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছিলেন, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন, সাহেবদের সঙ্গে খালি পায়ে খেলে খেলে। 11। হ্যাঁ, কিন্তু গোলটা কে করেছে? শহর জুড়ে ফুটবল ফিভার, উত্তেজনায় টপকিয়া, মাঠে 11 ওয়ারিয়া, লড়বে আজ করবে গোল। এটা পারছি না। কথা জালে যখন ঢুকবে বল, গলা ছেড়ে সবাই বল, ফাটাফাটি ফুটবল, লেটস ডু সাম হট্টগোল। আমার অনেকগুলো নাম মাথায় আসছে, যেটা মনে হচ্ছে সেটা বল। আমার মনে হচ্ছে সুকমল ঘোষ। কাছাকাছি। আমরা আছি থার্ড লেভেলে, এখানে উত্তর দিতেই হবে। ক্ষময় ঘোষ। তুমি অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিলাষ ঘোষ। অভিলাষ ঘোষ। আমাদের সমস্ত অভিলাষ শেষ না হয়ে যায় এই উত্তরের হাত ধরে। লাশ হয়ে যাচ্ছি। অভিলাষ ঘোষ। অভিলাষ ঘোষ, উত্তরটা নিলাম, দেখা যাক। অবশেষে অভিলাষ ঘোষ একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। ভাগ্যিস উত্তরটা পাড়া গেল, পাড়ায় ঢুকতে দিল। হ্যাঁ একদমই, মানে পাড়ার লোক মাত্র। আমরা সেটা উদযাপন করি, আমরা উল্লাস করি, আমরা আনন্দ করি। চলে আয় সামনে, আয়, চলে এসো সামনে। এই যে ওনার জন্য একটা মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল হেল্পের ব্যবস্থা করেছিল, সেই ইচ্ছে পূরণ তোমার জন্য করা গেছে। তোমার আজকে এখানে এই অনুষ্ঠানে এসে
কেমন লাগছে? অনুষ্ঠানে এসে প্রথমেই আমি জি বাংলাকে এরম রেখে আমি অনেক ধন্যবাদ দেবো, অজস্র ধন্যবাদ। আমাদের মতন টেকনিশিয়ানদের যে উনি মনে রেখেছেন তার জন্য আমি জি বাংলার কাছে শত শত আর ধন্যবাদ। বাহ, ঠিক আছে, ভালো থেকো, আমরা আছি তোমার পাশে, কোনো চিন্তা নেই। তিনটি ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা চতুর্থ পর্বে ঢুকছি, চতুর্থ ইচ্ছেটা জানতে চাইবো। অঞ্জনা ব্যানার্জি যাত্রা শিল্পী, আর ওনার পাশে আমরা থাকতে চাই। এই যে যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত একজন মানুষ আমাদের সঙ্গে আছে, আসলে তোমাকে দেখতে পাচ্ছি মানে আমি বাবাকে দেখতে পাচ্ছি সেই সব আসর যেখানে কনসার্ট বেজে ওঠে, যেখানে লার্জার দ্যান লাইফ হয়ে মানুষ কথা বলে, আবেগগুলোকে অনেক বড় করে প্রকাশ করে। শিশির কুমার ভাদুরী বলেছিলেন, যাত্রাই হচ্ছে আমাদের দেশের আসল শিল্প, যেটাকে জগতের সামনে তুলে ধরা যেত। কিন্তু তোমরা যাত্রা করেছো, মাঠে মানুষের সঙ্গে মিশেছো, মানুষের পাশে থেকেছো। আজকে তুমি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছো, খুব আনন্দ হচ্ছে। আমরা আছি ফোর্থ লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখ। অন্যায় সমরে পড়ি অসুরারি রিপু, রাক্ষস কুল ভরসা, পুরুষ বচনে কহিলা লক্ষণে সুরে, বীরকুল গ্লানি সুমিত্রা নন্দন তুই, শতধিক তোরে রাবণ নন্দন আমি, না ডরি সমনে, কিন্তু তোর অস্ত্রাঘাতে মরিনু যে আজি পামর, এ চির দুঃখ রহিল রে মনে। একটি মহাকাব্যের অংশ পড়লাম, মহাকাব্যের নাম কি? একটি কাব্য, মহাকাব্য বলে থাকিও আমরা, পৃথিবী বিখ্যাত একজন মহান মানুষের লেখা, এটা নাম কি? বুঝতে না পারা যায় সাহায্য নিতে পারো, আর যদি মনে হয় নিজেই পারবে তাহলে বলতে হবে। কোন কোন চরিত্রের কথা বলা হচ্ছিল, তার থেকে কি ইঙ্গিত মিলল, লেখাটার গঠন? আমার মনে হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। আমরা ফোর্থ লেভেলে আছি। একটা কোয়েশ্চেন ভুল উত্তর দেওয়া মানে ফাইনাল উত্তর কি? মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যে আছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। বেশ, মেঘনাদ বধ কাব্য, এই উত্তরটা নিলাম। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। বীরকুল গ্লানি সুমিত্রা নন্দন তুই, শতধিক তোরে রাবণ নন্দন আমি, না ডরি সমনে, কিন্তু তোর অস্ত্রাঘাতে মরিনু যে আজি পামর, এ চির দুঃখ রহিল রে মনে। যে মহাকাব্যের অংশটি থেকে পড়লাম মেঘনাদ বধ কাব্য। কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ এবং অভিনন্দন। ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন পেরে গেছি, মেঘনাদ বধ কাব্য। আমরা আছি ফোর্থ লেভেল। বলছি, আমি কিছু ছবি দেখাতে চাই তোমাকে। হোক, মনে হয় চিনতে পারবে। ও, এটা আমাদের চার ভাইয়ের ছবি, আমাদের ছোটবেলার ছবি। মাথাটা যার সবচাইতে বড় সেটা আমি। এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, অনেকদিন আগের। আমি আমার বোনকে আশীর্বাদ করছি। এটা শ্যামা তুমি? এটা আমার স্ত্রীর সঙ্গে, আমার আরো বেশ কিছুদিন আগে। দেখতে ভালোই ছিলাম। এইসব আমাদের বন্ধু বান্ধবদের ছবি। নিচে আমার বড় ভাই বসে আছেন, এরাই আমাকে জীবনের রহস্য সব শিখিয়েছেন। থ্যাংক ইউ। আমরা আছি ফোর্থ লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর পেরে গেছি। ফোর্থ লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখে নেন। এই যে অক্ষরগুলো এলো, বসলো পাশাপাশি, তারপরেও আর একটা ঘটনা ঘটলো, তারপর ওরা একটু এলোমেলো হয়ে গেল, কি একটা হলো। এই ঘটনাটা দেখে কি মনে পড়ছে, কি বলতে ইচ্ছে? আমরা ফোর্থ লেভেলে আছি। একটা কোয়েশ্চেন ভুল উত্তর দেওয়া মানে বাবার সাহায্য নিতে চাইলে নিতে পারো, কেননা আর একটা প্রশ্ন পড়ে থাকবে। নিউজটা ব্রেক হয়ে গেছে, ব্রেকিং নিউজ। নিউজটা ভেঙে গেছে, তাই তো? ব্রেকিং নিউজ। উত্তরটা নেব একদম।
এটা যদি ভুল হয় তাহলে খেলাটা এখানেই থেমে যাবে। বাবার থেকে সাহায্য নিয়েছে। বাবার দোষ নেই, আমার দোষ। তাই তো? একদম। বেশ, ব্রেকিং নিউজ শব্দটা নিলাম, এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ব্রেকিং নিউজ, একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। আমরা যদি এর পরের প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে অন্তত পাড়ায় গিয়ে বলবার মতো একটা ব্রেকিং নিউজ তৈরি হবে যে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যা যা ইচ্ছে করেছিলাম সব কটা পূর্ণ করতে পেরেছি। একদম। সবচেয়ে বেশি আদর কার কাছ থেকে পাওয়া যায়? ঠাম্মা, মানে ঠাম্মার সাথে বেশিক্ষণ থাকি তো ঠাম্মা। ঠাম্মা বুড়ো হয়ে গেছে, কোনো কিছুতেই বাধা দেবে না সেই জন্য। হ্যাঁ, মানে একটা তো সবসময় সাপোর্ট করে, আর ও ঠাম্মার একটা ইচ্ছা আছে, সেটা আমি পূরণ করতে হবে গিয়ে, সেটা হচ্ছে ঠাম্মার একটা বেগুনি খাওয়ার ইচ্ছে। ঠাম্মা বেগুনি খেতে ভালোবাসে, এর মধ্যে লুকিয়ে দুবার চেয়েছে যাতে তোমরা সবাই না জানতে পারো, আর শরীর না খারাপ হয়। বেগুনিটা আমায় খাওয়াতে হবে গিয়ে। জিততে পারলে? জিততে পারলে বেশ, ঠিক আছে, পাক্কা একটা বেগুনি খাওয়া। আমরা আটকাবার চেষ্টা করবো, তুমি লুকিয়ে বেগুনি খাওয়ানোর চেষ্টা করো, দেখা যাক। ফোর্থ লেভেল ফাইনাল কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে দেখে নে। কোন টুর্নামেন্ট জিতলো ভারত, সেটার নাম কি? তুই জন্মেছিস কত সালে? 84-এ? 91, তাই বলছো? 91, অনেক পরে। পরে অনেক ক্লিপিংস দেখেছি, এটা অনেক রিপ্লে দেখেছি। কোন টুর্নামেন্ট জিতলো? ওয়ার্ল্ড কাপ, লর্ডস, কপিল দেব। Prudential Cup, World Cup, Lords 1983, Lords 1983, এই উত্তর নেব একদম। ভেবে বলছিস তো? হ্যাঁ, ঠিক আছে, উত্তরটা নিলাম, ওয়ার্ল্ড কাপ। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। ক্রিকেট বিশ্বকাপ 1983 একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ, অভিনন্দন। খেলাটা ছিল বিশ্বকাপ ক্রিকেট। বেশ, আমরা ডেকে নিই অঞ্জনা ব্যানার্জিকে। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই তোমাকে, তারপর জানাই জি বাংলাকে যেরকম একটা অনুষ্ঠান করার জন্য, যেন অনেক অনেক বড় হয় আর মায়ের আশা যেন পূরণ করতে পারে, সব ইচ্ছে যেন তুমি পূরণ করতে পারো। নমস্কার। বলুন একটা ডায়লগ শুনি, আজকে উদযাপন করি যাত্রাকেও।
এই অগ্নিবাণে শ্মশান করিবা যে অযোধ্যা নগরী। এত পাপী অযোধ্যার অধিবাসী, ভুবন ললাম্বুতা জনক নন্দিনী, স্পর্শে যার পবিত্র ধরণী, দেবর সৌমিত্র যার রঘুনাথ স্বামী, তার নামে মিথ্যা অপবাদ। থাকো থাকো সবে আনত নয়নেই, নিষ্ফল ক্রন্দনে ভাষাও ধরণী। আমি কিন্তু সহিব না, যোগ্য শাস্তি দেব অযোধ্যা। ধন্যবাদ ধন্যবাদ। বাবার সঙ্গে তো অভিনয় করেছেন? বাবার সঙ্গে অভিনয় করেছি হেলেন অফ ট্রয়। বাবা থিওমিটাস বলে একটা চরিত্র করতো, নায়িকা ছিলাম। আপনি নায়িকার ভূমিকায় ওনার সঙ্গে ছিলেন? ওনার সঙ্গে। কি আনন্দ হচ্ছে, পুরোনো দিনের কথা মনে পড়ছে। এখানে লেখা আছে অভয় হালদার স্কলারশিপ। অভয় হালদার নাম মানে আমার বাবার নাম। আজকে আমার পরিবারের লোকজন আছেন, একজন বিস্তৃত পরিবারের লোক আছেন যিনি আমার বাবার সঙ্গে একসময় অভিনয় করেছেন। আরও যে সমস্ত যাত্রা শিল্পীরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা মানুষকে আনন্দ দেন, তাদের সকলকে আমাদের এই বিস্তৃত বড় পরিবারের তরফ থেকে নমস্কার জানালাম এবং আজকের শেষটা আমরা আমাদের মতো করেই উদযাপন করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই আছি সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোর মায়ের জন্য একটা শাড়ি আছে। এটা ঠাম্মাকে দেবো। ও, এটা ঠাম্মাকে দেবো? আচ্ছা বেশ, ঠাম্মাকে দিয়ে। আর এই ছবিটা তোরা দুজনে এই অনুষ্ঠানে এসেছিলি তার? বলছি এই যাত্রা নিয়ে দাদু শুনেছিলাম, ঠাম্মা বলেছিল দাদুকে কোনো যাত্রায় ভিলেনের যখন অভিনয় করেছিল দর্শক মারতে গেছিল। হ্যাঁ, এরাও অনেক বাবা ভিলেনের চরিত্রে অভিনয় করতেন এবং সমাজের যে কুৎসিত দিকগুলো আছে সেগুলো নিয়েই অভিনয় করতেন অনেক সময়। তো যার কারণে লোকে খুব অপছন্দ করতো। যখন যাত্রাপালা থেকে বেরোতেন তখন ওই আলোচনাগুলো হতো যে আচ্ছা ওই লোকটা এত বদমাশ, হাতের কাছে পেলে ওকে খুন করে ফেলবো। তো আমি বুঝতে পারতাম যে বাবা খুব ভালো অভিনয় করেছেন। বাবা এমনভাবে ওদের ধাক্কা পৌঁছে দিতে পেরেছেন যে ওরা মনে করছেন লোকটা জ্যান্ত ছিল। তো আমি যখন অভিনয় করি আমার অভিনয়ের মধ্যে চেষ্টা করি সেই জ্যান্ত অনুভবগুলো, অনুভূতিগুলো আনতে। তাই মঞ্চের ওপর যে অভিনয়টা হয় সেটা আসলে একটা সত্যিকে প্রকাশ করে। আমার নিজের বাড়ির লোকজনকে সাক্ষী করে এই কথাটা আবার প্রতিদিন আপনাদের মনে করাতে চাই, যার বাড়িতে মা আছেন বা দূরে আছেন, আপনি কাছে নেই, একটু নিজেদের ভেতরের মন কষাকষিগুলোকে সামলে নিন, তারপর ঝাঁপিয়ে পড়ুন ওই কোলটাতে, যে কোলটা আপনার অপেক্ষায় আছে। আমার পরিবারের অনেক কথা আপনাদের সামনে উজাড় করে বললাম, সেই জন্য জি বাংলাকে ধন্যবাদ। ধন্যবাদ এই ভাবনাটা যারা ভেবেছিলেন যে বাবা মাকে নিয়ে একটা অনুষ্ঠান হতে পারেন, সেই আমার বন্ধুদের, ছেলে মেয়েদের, আমার সেই দাদা দিদিদের, আমার সেই ভাইদের, যে আপনারা এরকম একটা ভাবতে পেরেছিলেন। আপনারা আসলে সেই মুহূর্তে এই ঘটনাটাকে যখন স্ট্যাম্প দিয়েছিলেন তখন আপনারা ভগবান হয়েছিলেন। আজ আমার খুব আনন্দ হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই হয়েছে। শুভরাত্রি।